হুম। আজকের এই বিশেষ এবং বেশ গভীর আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয়বস্তুটা কিন্তু সত্যিই দারুণ। একদম। মানে আমাদের আজকের মিশনটা হলো সফলতার প্রচলিত ধারণাগুলোকে একটু নেড়েচেড়ে দেখা। আমরা আজ এমন একটা ঐতিহাসিক বিষয়ের পাতা উল্টাবো যা আমাদের জীবনের চিন্তাধারাটাই হয়তো পাল্টে দেবে। হুম। আমরা কথা বলছি ২০০৫ সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সেই সমাবর্তন ভাষণটি নিয়ে। ঠিক। আধুনিক প্রযুক্তি বিশ্বের অন্যতম রূপকার এবং অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবসের সেই বিখ্যাত বক্তৃতা। আমাদের আজকের এই গভীর বিশ্লেষণের মূল লক্ষ্যই হল এটা খুঁজে বের করা যে কিভাবে এত বড় মাপের একজন মানুষের জীবনের ৩টি সাধারণ গল্প। কিন্তু গভীরভাবে নাড়া দেওয়া গল্প। হ্যাঁ, ঠিক বলেছেন। কিভাবে সেই গল্পগুলো আমাদের জীবনের ব্যর্থতা, সাফল্য এবং উদ্দেশ্যকে সম্পূর্ণ নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে। আসলে এই বক্তৃতাটি শুধু একটা সমাবর্তন ভাষণ হিসেবে দেখলে এর আসল ওজনটা কিন্তু আমরা বুঝতে পারবো না। মানে শুধু একটা মোটিভেশনাল স্পিচ হিসেবে দেখলে হবে না, তাই তো? একদমই না। একটু কল্পনা করুন, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মতো একটা জায়গা। সেখানে বিশ্বের সবচেয়ে মেধাবী তরুণরা বসে আছে তাদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে। হুম। আর সেখানে দাঁড়িয়ে একজন মানুষ নিজের জীবনের চরম ব্যর্থতা, হতাশা আর মৃত্যুর কথা বলছেন। বিষয়টা ভাবলেই কেমন যেন গায়ে কাটা দিয়ে ওঠে। সত্যি খুব অদ্ভুত একটা বৈপরীত্য। এই বক্তৃতার সবচেয়ে শক্তিশালী দিক হল এটি শুধু প্রযুক্তি বা ব্যবসার কথা বলে না, বরং কথা বলে মানুষের ভেতরের লড়াই, টিকে থাকার অদম্য ইচ্ছা এবং জীবনের চরম অনিশ্চয়তাগুলো নিয়ে। বর্তমান সময়ে যেখানে সবাই শুধু সফলতার নিখুঁত একটা গল্প শুনতে চায়, সেখানে এই কথাগুলো খুব জরুরি। ঠিক তাই। নিখুঁত বলতে আসলে কিছু নেই। চরম ব্যর্থতা এবং অনিশ্চয়তার অন্ধকার গলি থেকেই যে সবচেয়ে বড় সাফল্যগুলো জন্ম নেয়, বক্তৃতাটি সেই কঠিন সত্যটাকেই সামনে নিয়ে আসে। আচ্ছা, বিষয়টির একটু গভীরে যাওয়া যাক। স্টিভ জবস তার বক্তৃতায় প্রথম যে গল্পটি বলেছিলেন সেটি ছিল বিন্দুগুলো মেলানো বা কানেক্টিং দ্য ডটস নিয়ে। হ্যাঁ, সেই রিড কলেজের সময়টার কথা। একটু কল্পনা করা যাক সেই ৭০ দশকের কথা। তিনি রিড কলেজের মতো অত্যন্ত ব্যয়বহুল একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলেন। তার বাবা মা খুব সাধারণ কর্মজীবী মানুষ ছিলেন। নিজেদের সারা জীবনের জমানো সব পুঁজি তারা ছেলের পড়াশোনার পেছনে ঢেলে দিচ্ছিলেন। ঠিক, কিন্তু আশ্চর্যের বিষয় হল কলেজে ভর্তি হওয়ার মাত্র ৬ মাসের মাথায় তিনি পড়াশোনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। কারণ হিসেবে তার সেই যুক্তিটা কিন্তু অসাধারণ ছিল। মানে এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এমন একটি পড়াশোনা চালিয়ে যাওয়ার কোনো মানেই তিনি খুঁজে পাচ্ছিলেন না। এই পড়াশোনা তাকে জীবনের কোনো স্পষ্ট উদ্দেশ্যের দিকে নিয়ে যাচ্ছিল না। চারপাশের সবাই যখন একটি নির্দিষ্ট নিয়মে একটি নিরাপদ ভবিষ্যতের দিকে ছুটছে, তখন এমন একটি সিদ্ধান্ত নেওয়া কতটা ভয়াবহ হতে পারে একবার ভাবুন। ভয়াবহ তো বটেই। মানে সমাজের একটা নির্দিষ্ট নিরাপদ ছক থাকে তো। স্কুল, কলেজ, ডিগ্রি এবং তারপর একটি চাকরি। ঠিক। সেই ছক থেকে বেরিয়ে আসার জন্য যে সাহসের প্রয়োজন তা কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয়। পড়াশোনা ছেড়ে দেওয়ার পেছনের কারণটি বিশ্লেষণ করলে দেখা যায় সেখানে এক অদ্ভুত ধরনের উদ্দেশ্যহীনতার শূন্যতা কাজ করছিল। তিনি আসলে কি করতে চান সেটাই বুঝতে পারছিলেন না, তাই না? একদম। আর এই পড়াশোনা তাকে সেখানে কিভাবে সাহায্য করবে সেই উত্তরটাও তার কাছে ছিল না। যখন কোনো কাজের পেছনে কোনো সুস্পষ্ট অর্থ থাকে না, তখন কেবল সমাজের চাপে সেই কাজটি চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এর পরের সংগ্রামটাও তো বেশ কঠিন ছিল। পড়াশোনা ছেড়ে দেওয়ার পর তাকে বন্ধুদের রুমের মেঝেতে ঘুমাতে হয়েছে। খাবারের টাকার জন্য কোকাকোলার বোতল ফেরত দিতে হয়েছে। এমনকি প্রতি রবিবার রাতে একটা ভালো খাবার খাওয়ার জন্য শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে যেতে হয়েছে। আর এই টিকে থাকার লড়াইয়ের মাঝেই কিন্তু তিনি এমন একটি কাজ করে বসলেন যা সেই মুহূর্তে একেবারে হাস্যকর বা অপ্রয়োজনীয় মনে হতে বাধ্য। হ্যাঁ, সেই ক্যালিগ্রাফি বা হস্তলিপি শিল্পের ক্লাসটি। কলেজ ছাড়ার পর যেহেতু তাকে আর কোনো বাধ্যতামূলক ক্লাস করতে হচ্ছিল না, তাই তিনি শখের বসে ওই ক্লাসের অংশ নেওয়া শুরু করলেন। সেখানে তিনি সেরিফ এবং স্যান্স সেরিফ ফন্টের পার্থক্য শিখতে লাগলেন। বিভিন্ন অক্ষরের মাঝখানের জায়গার পরিমাণ কিভাবে সুন্দর করা যায়, লেখার নান্দনিকতা কাকে বলে, এসব নিয়ে মেতে উঠলেন। একজন তরুণ যার নিজের থাকার জায়গা নেই, খাওয়ার টাকা নেই, তার জন্যে এই ক্যালিগ্রাফি শেখাটা আক্ষরিক অর্থেই একটা চরম অযৌক্তিক সিদ্ধান্ত বলে মনে হয়। হ্যাঁ,
অযৌক্তিক মনে হওয়াটাই স্বাভাবিক। তবে এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হল কিভাবে এই আপাতদৃষ্টিতে অপ্রয়োজনীয় শিক্ষাটি একটি নীরব বিপ্লবের জন্ম দিয়েছিল। ঠিক সেই সময়ে দাঁড়িয়ে ক্যালিগ্রাফি শেখাটা নিছকই একটি পাগলামি মনে হতে পারে, কারণ এই শিক্ষাটা তার কোনো চাকরি পাওয়ার ক্ষেত্রে বা অর্থোপার্জনের ক্ষেত্রে বিন্দুমাত্র কাজে আসার কথা ছিল না। কিন্তু ঠিক 10 বছর পর যখন তিনি এবং তার দল প্রথম ম্যাকিনটশ কম্পিউটার তৈরি করছিলেন, তখন সেই ক্যালিগ্রাফি ক্লাসের প্রতিটি শিক্ষা তার মাথায় ফিরে আসে। 80 দশকের শুরুর দিকে কম্পিউটারের পর্দা মানেই তো ছিল শুধু সবুজ রঙের কিছু যান্ত্রিক আর প্রাণহীন অক্ষর। সেখানে কোনো সৌন্দর্য ছিল না। কিন্তু ম্যাকিনটশ ছিল প্রথম কম্পিউটার যেখানে চমৎকার সব টাইপোগ্রাফি এবং ফন্টের ডিজাইনের ধারণা যুক্ত করা হয়। আজকের দিনে কম্পিউটারে বা স্মার্টফোনে যে এত সুন্দর ফন্ট আমরা দেখি, তার পুরো শুরুটাই হয়েছিল ওই ম্যাকিনটশ থেকে। এই বিষয়টা ভাবলেই মাথা ঘুরে যায়। যদি তিনি সেদিন সেই ক্যালিগ্রাফি ক্লাসটি না করতেন, তবে হয়তো ব্যক্তিগত কম্পিউটারের চেহারা আজ এত নান্দনিক হতো না। একদম। আর এখান থেকেই কিন্তু তার সেই বিখ্যাত উক্তিটি আসে, ভবিষ্যতের দিকে তাকিয়ে বিন্দুগুলো মিলানো যায় না, কেবল অতীতের দিকে তাকিয়েই তা সম্ভব। মানে আমরা যখন বর্তমানের কোনো একটা পর্যায়ে দাঁড়িয়ে কোনো কাজ করি, তখন হয়তো বুঝতে পারি না যে এই আপাতদৃষ্টিতে গুরুত্বহীন কাজটির সাথে ভবিষ্যতের কি বিশাল প্রভাব জড়িয়ে আছে। এই দর্শনটি আসলে মানব জীবনের একটি শাশ্বত সত্যকে খুব সহজ ভাষায় বুঝিয়ে দেয়। মানুষ স্বভাবতই তার ভবিষ্যতের একটি পরিষ্কার নকশা দেখতে চায়, প্রতিটি পদক্ষেপের ফলাফল আগেই জেনে নিতে চায়। কিন্তু জীবন তো আর গাণিতিক সমীকরণ নয় যে সবকিছুর উত্তর আগে থেকেই জানা থাকবে। অতীতের দিকে তাকালে স্পষ্টভাবে বোঝা যায় জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি ছোট শিক্ষা আসলে এক একটি বিন্দু। বর্তমানের কোনো কাজই আসলে বৃথা যায় না। হয়তো আজ আমরা এমন একটি বই পড়ছি বা এমন একটি দক্ষতা শিখছি যার ব্যবহারিক প্রয়োগ এখনই চোখে পড়ছে না, কিন্তু ভবিষ্যতের কোনো এক মোড়ে দাঁড়িয়ে ঠিকই দেখা যাবে ওই ফেলে আসা বিন্দুটি সবচেয়ে বেশি কাজে লাগছে। এই বিশ্বাসটি থাকলে মানুষ বর্তমানের প্রতি আরও মনোযোগী হতে পারে, নির্ভয়ে নিজের কৌতূহলকে অনুসরণ করার সাহস পায়। ঠিক বলেছেন। এখানেই বিষয়টি সবচেয়ে বেশি কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে, কারণ জীবনের এই বিন্দুগুলো যে সবসময় খুব আনন্দদায়ক অভিজ্ঞতার মাধ্যমেই তৈরি হবে এমন কোনো কথা নেই। জবসের বক্তৃতার দ্বিতীয় গল্পটির কথাই ধরুন, লাভ অ্যান্ড লস বা ভালোবাসা এবং হারানো। হ্যাঁ, এটা তো আসলে এক চরম পটমের গল্প। একটু চিন্তা করা যাক, নিজের গ্যারেজে মাত্র 2 জন মানুষ মিলে যে অ্যাপল কোম্পানি যাত্রা শুরু করেছিলেন, 10 বছরের ব্যবধানে সেটি 4000 কর্মীর একটি $2 বিলিয়ন বিশাল সাম্রাজ্যে পরিণত হয়। যে কোনো মানুষের জন্য এটা একেবারে রূপকথার মতো একটি সাফল্য। কিন্তু ঠিক যখন তিনি তার ক্যারিয়ারের সর্বোচ্চ শিখরে অবস্থান করছেন, তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। নিজের হাতে তিল তিল করে গড়া সেই কোম্পানি থেকেই তাকে বিতাড়িত করা হয়। কোম্পানির বোর্ডের সাথে মতবিরোধের জেরে তাকে প্রকাশ্যে বের করে দেওয়া হয়েছিল। নিজের প্রতিষ্ঠিত জায়গা থেকে এভাবে ছুঁড়ে ফেলা হওয়ার পর একজন মানুষের মানসিক অবস্থা কতটা ভয়াবহ হতে পারে সেটা কল্পনা করাও বোধহয় সম্ভব নয়। যদি আমরা একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব এই চরম হতাশা, জনসমক্ষে অপমানিত হওয়া এবং পতনের সময়টি শেষ পর্যন্ত তার জীবনের সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দিয়েছিল। মানে যখন একজন মানুষকে তার জীবনের সবচেয়ে ভালোবাসার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়, তখন সে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে। প্রথম কয়েক মাস তিনি আক্ষরিক অর্থেই বুঝতে পারছিলেন না তার কি করা উচিত। সিলিকন ভ্যালির কাছে তিনি যেন এক বিশাল ব্যর্থতার উদাহরণ হয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু এই গল্পটির সবচেয়ে শিক্ষণীয় দিক হল তার ওই শূন্যতাকে গ্রহণ করার মানসিকতা। সফল হওয়ার যে একটা প্রচণ্ড মানসিক চাপ থাকে, নিজেকে সবসময় প্রমাণ করার যে একটা দায়বদ্ধতা থাকে, কোম্পানি থেকে বেরিয়ে যাওয়ার পর সেই ভারী বোঝাটা তার কাঁধ থেকে নেমে যায়। তিনি নিজেকে আবার একজন বিগিনার বা একেবারে নতুন একজন মানুষ হিসেবে আবিষ্কার করার স্বাধীনতা পান। আর এই স্বাধীনতাই তার ভেতরের সৃজনশীলতাকে নতুন করে জাগিয়ে তোলে। এবং সেই নতুন করে শুরু করার স্পৃহা থেকেই জন্ম নেয় সম্পূর্ণ নতুন একটি অধ্যায়। তিনি নেক্সট নামের নতুন একটি কম্পিউটার প্রতিষ্ঠা করেন। আর সেই সাথে শুরু করেন পিক্সার অ্যানিমেশন স্টুডিওস। পিক্সারের কথা বললেই তো চোখের সামনে ভেসে ওঠে বিখ্যাত টয় স্টোরি সিনেমাটির কথা। বিশ্বের প্রথম সম্পূর্ণ কম্পিউটার অ্যানিমেটেড ফিচার ফিল্ম। অ্যানিমেশন জগতেই তারা একটা যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে। একদিকে তিনি নিজের নতুন পথ তৈরি করছেন, আর অন্যদিকে তার ব্যক্তিগত জীবনেও আসেন নতুন মোড়। তিনি তার ভবিষ্যৎ স্ত্রীর দেখা পান।
ভাগ্যের পরিহাসগুলো মাঝে মাঝে কত অদ্ভুত হয়, তাই না? হুম। একদিকে পিক্সার এবং নেক্সট যখন সাফল্যের মুখ দেখছে, অন্যদিকে ঠিক সেই সময়ে অ্যাপল কোম্পানি চরম ব্যবসায়িক সংকটে পড়ে যায়। তাদের নতুন কোনো উদ্ভাবন ছিল না, কোম্পানি প্রায় দেউলিয়া হওয়ার পথে। তখন অ্যাপল বাধ্য হয়েই এই নেক্সট কোম্পানিটিকে কিনে নেয়, আর এর মাধ্যমেই স্টিভ জবস আবারও অ্যাপলে ফিরে আসেন। নেক্সটে তৈরি করা প্রযুক্তি পরবর্তীতে অ্যাপলের পুনর্জাগরণের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। এরপর তার নেতৃত্বে অ্যাপল পৃথিবীর সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত হয়। এই পুরো ঘটনা প্রবাহ আমাদের একটি অত্যন্ত গভীর বার্তা দেয়। যখন জীবনের সবকিছু হারিয়ে যায়, চারপাশের দুনিয়া যখন মুখ ফিরিয়ে নেয়, তখন কেবল একটি জিনিসই মানুষকে টিকে থাকার শক্তি যোগাতে পারে। নিজের কাজের প্রতি অকৃত্রিম ভালোবাসা। তিনি তার বক্তৃতায় এই শিক্ষাটি অত্যন্ত চমৎকার একটি লাইনে তুলে ধরেছিলেন। বড় কিছু করার একমাত্র উপায় হল নিজের কাজকে ভালোবাসা। কাজের প্রতি প্রকৃত ভালোবাসা থাকলে কাজ থেকে পাওয়া সাফল্য, অর্থ বা খ্যাতি আর মুখ্য বিষয় থাকে না। কাজ করার প্রক্রিয়াটি নিজেই একটি আনন্দ হয়ে দাঁড়ায়। আর এই নিঃস্বার্থ ভালোবাসাই মানুষকে জীবনের সবচেয়ে গভীর খাত থেকে টেনে তুলতে পারে। কারণ কাজের প্রতি ভালোবাসা থাকলে মানুষ শুধু সাফল্যের দিনগুলোতে অনুপ্রাণিত থাকে তা নয়, চূড়ান্ত ব্যর্থতার সেই অন্ধকার দিনগুলোতেও নতুন করে শুরু করার সাহস পায়। তখন কাজটা শুধু জীবিকা বা প্রমাণের বিষয় থাকে না, সেটা নিজের অস্তিত্বের একটি অংশ হয়ে যায়। ঠিক এই ভালোবাসা বাইরের সমালোচনা, সামাজিক লজ্জা এবং নিজস্ব হতাশা থেকে মনকে রক্ষা করার জন্য একটি অদৃশ্য বর্ম হিসেবে কাজ করে। তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? জীবনের ফেলে আসা বিন্দুগুলো মেলানো এবং নিজের কাজের প্রতি অগাধ ভালোবাসার কথা বলার পর তিনি তার বক্তৃতার তৃতীয় এবং সবচেয়ে গভীর গল্পটিতে প্রবেশ করেন। মৃত্যুচিন্তা বা ডেথ নিয়ে সেই অসাধারণ গল্পটি। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে তিনি নিজেকে অত্যন্ত শক্তিশালী এবং অস্বস্তিকর একটি প্রশ্ন করতেন। যদি আজই আমার জীবনের শেষ দিন হয়, তাহলে কি আমি আজ যা করতে যাচ্ছি সেটাই করব? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়, কারণ প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে এই প্রশ্নটি করা আসলে নিজের বিবেকের একেবারে নগ্ন রূপের মুখোমুখি হওয়া। যদি টানা কয়েকদিন এই প্রশ্নের উত্তর না হতো, তবে তিনি বুঝতে পারতেন যে জীবনের গতিপথে পরিবর্তন আনা প্রয়োজন। মৃত্যুর কথা প্রতিদিন স্মরণ করা আসলে মানুষের জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে খাঁটি একজন শিক্ষক। আমরা সাধারণত মৃত্যু নিয়ে কথা বলতে চাই না, এই চিন্তাকে দূরে সরিয়ে রাখতে চাই। কিন্তু তিনি বলছেন, এই চিন্তাই তাকে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো নিতে সাহায্য করেছে। এই মৃত্যুচিন্তার পেছনের গল্পটাও তো গায়ের লোম দাঁড় করিয়ে দেওয়ার মতো। তার ক্যান্সার ধরা পড়েছিল। ডাক্তাররা তাকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে তার হাতে আর মাত্র কয়েক মাস সময় আছে। তাকে বাড়ি গিয়ে সবকিছু গুছিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল, যা আসলে শান্ত ভাষায় মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ারই একটা ইঙ্গিত। যদিও পরে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি সাময়িকভাবে সুস্থ হয়ে উঠেছিলেন, কিন্তু মৃত্যুর খুব কাছ থেকে ঘুরে আসাটা তার জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পাল্টে দিয়েছিল। মৃত্যুর সেই শীতল স্পর্শ অনুভব করার কারণেই হয়তো তিনি এত দৃঢ়ভাবে বলতে পেরেছিলেন যে মৃত্যু হচ্ছে জীবনের একক সেরা আবিষ্কার। এটি পুরনোকে সরিয়ে নতুনের জন্য জায়গা করে দেয়। এই উপলব্ধি মানুষকে অন্যদের মতামতের ভয় থেকে সম্পূর্ণ মুক্তি দেয়। মৃত্যুর সামনে দাঁড়িয়ে মানুষের সব জাগতিক অহংকার, অন্যদের প্রত্যাশা পূরণের চাপ সব শূন্য হয়ে যায়। আমরা সমাজ কি ভাববে এই ভয়ে কত কিছুই না করা থেকে বিরত থাকি, কিন্তু যখন আমরা জানি যে একদিন সবকিছুই শেষ হয়ে যাবে, তখন শুধু সেই বিষয়গুলোই টিকে থাকে যা সত্যি আমাদের অন্তরের কাছে গুরুত্বপূর্ণ। মানুষের একটা খুব সাধারণ প্রবণতা হলো একটা নিরাপদ বলয়ের ভেতরে বেঁচে থাকা। চারপাশের মানুষ কি বলবে এসব ভেবে আমরা নিজেদের অনেক বড় বড় স্বপ্নকে গলা টিপে হত্যা করি। কিন্তু যখন এই উপলব্ধি গভীরভাবে মানুষের ভেতরে গেঁথে যায় যে আমাদের সময় খুব সীমিত, তখন বাইরের ওই মেকি আবরণগুলো আর কোনো অর্থ বহন করে না। এই চিন্তাধারা মানুষকে এক অদ্ভুত ধরনের স্বাধীনতা দেয়। তখন আর হারানোর মতো কোনো ভয় থাকে না। কারণ দিন শেষে আমরা সবাই সম্পূর্ণ শূন্য হাতেই এই পৃথিবী থেকে বিদায় নেব। তাই নিজের হৃদয়ের ডাক শুনে স্বপ্নের পথে এগোতে আর কোনো মানসিক বাধাই অবশিষ্ট থাকে না। এ তিনটি গল্পের পর তিনি এবং আমরা উভয়ে যেন চিন্তার একটি চূড়ান্ত জায়গায় এসে দাঁড়াচ্ছি। পুরো বক্তৃতার সারমর্ম টানতে গিয়ে একদম শেষ মুহূর্তে তিনি অত্যন্ত বিখ্যাত একটি বাক্য ব্যবহার করেছিলেন, যা আজও মানুষের মুখে মুখে ফেরে। স্টে হাংরি,
স্টে ফুলিশ। মানে সবসময় নতুন কিছু শেখার খুঁতা বাঁচিয়ে রাখা আর নতুন কিছু করার সাহস রাখা। এমনকি যদি দুনিয়ার মানুষ এই কাজটিকে চরম বোকামি বলেও মনে করে। এই ছোট্ট বাক্যটি আসলে পুরো আলোচনা এবং তার জীবনের দর্শনের একটি নিখুঁত সারাংশ। হাংরি বা ক্ষুধার্ত থাকার অর্থ হল কোনো একটা জায়গায় পৌঁছে আত্মতুষ্টিতে ভুগে থেমে না যাওয়া। এবং নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাওয়ার প্রবল ক্ষুধা যেন কখনোই শেষ না হয়ে যায়। আর ফুলিশ বা বোকা থাকার অর্থ হল সেই চিরচেনা নিরাপদ পথ ছেড়ে মাঝে মধ্যে এমন কোনো অজানা পথে পা বাড়ানো যা হয়তো সাধারণ মানুষের কাছে পাগলামি মনে হতে পারে। পৃথিবীর ইতিহাসে যত বড় আবিষ্কার হয়েছে তার প্রায় প্রতিটি কিন্তু শুরুতে এক ধরনের বোকামি হিসেবেই বিবেচিত হয়েছিল। একদম ঠিক। আজকের এই অত্যন্ত গভীর বিশ্লেষণ থেকে আমাদের কাছে একটি বিষয় একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। জীবনে ব্যর্থতা আসাটা কোনো অস্বাভাবিক কিছু নয়, বরং এটি জীবনেরই একটি অবিচ্ছেদ্য অংশ। কখনো কখনো মনে হতে পারে যে চারপাশের সব দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে, ঠিক যেমনটা নিজের কোম্পানি থেকে বের হয়ে যাওয়ার পর স্টিভ জবসের মনে হয়েছিল। কিন্তু নিজের স্বপ্নের প্রতি যদি বিশ্বাস থাকে, তবে সেই ব্যর্থতার ধ্বংসস্তূপ থেকেই একদিন সাফল্যের সবচেয়ে মজবুত ভিত তৈরি হওয়া সম্ভব। এই শিক্ষায় আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি বাধাই আসলে একটি নতুন সুযোগের ছদ্মবেশ। জীবনে ঘটে যাওয়া প্রতিটি এলোমেলো ঘটনাই এক একটি বিন্দু। প্রয়োজন শুধু সময়ের হাতে সময় ছেড়ে দিয়ে সেই বিন্দুগুলোকে চেনার চেষ্টা করা। এবং সমাজের হাজারো নিয়মের মাঝেও নিজের ভেতরের সেই ক্ষুধা ও বোকামিকে সযত্নে বাঁচিয়ে রাখা। আজকের এই চমৎকার আলোচনার পর আমরা সবাই নিশ্চয়ই একটি গভীর ভাবনার জগতে প্রবেশ করেছি। যেহেতু আজকের এই পুরো সময়টা জুড়ে আমরা বিন্দু মেলানো এবং মৃত্যুচিন্তা বা জীবনের শেষ দিনের আয়নার সামনে দাঁড়ানো নিয়ে এত কথা বললাম, তাই একটি চিন্তামূলক প্রশ্ন রেখে আজকের এই গভীর আলোচনাটি শেষ করা যাক। অবশ্যই। মানুষ হিসেবে আমাদের সবার মধ্যেই একটি সাধারণ এবং শক্তিশালী ভয় কাজ করে। আমরা প্রতিনিয়তই অন্যদের মতামতের ভয়ে, সমাজ কি বলবে সেই চিন্তায় নিজেদের অনেক বড় স্বপ্নকে মাটি চাপা দিয়ে রাখি। অনেক নতুন কাজ শুরু করার আগেই আমরা পরাজয় মেনে নিয়ে পিছিয়ে আসি। কিন্তু একবার গভীরভাবে কল্পনা করে দেখা যাক তো, যদি আগামীকাল সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে আমরাও নিজেদের সেই একই প্রশ্নটি করি যে আজই যদি আমাদের জীবনের একদম শেষ দিন হয়, তবে আমরা ঠিক কি করতাম। আমাদের জীবনের এমন কোনো বোকামি বা অযৌক্তিক স্বপ্নটি রয়েছে যা কেবল অন্যদের কথায় বা সামাজিক লজ্জার ভয়ে আমরা এতদিন দমিয়ে রেখেছি? কিন্তু এই শেষ দিনের প্রশ্নের মুখোমুখি হলে আজই সে স্বপ্নটি নিয়ে কাজ শুরু করার অদম্য সাহস পাওয়া যেত। ভেবে দেখলে সত্যি অবাক হতে হয় যে হয়তো আজকের সেই ছোট্ট সমাজের চোখে নিতান্তই বোকামি মনে হওয়া সিদ্ধান্তটি ভবিষ্যতের কোনো এক অভাবনীয় সাফল্যের সবচেয়ে উজ্জ্বল বিন্দু হয়ে অপেক্ষা করছে। এই গভীর এবং ব্যক্তিগত প্রশ্নটি সবার নিজের চিন্তার জগতে ছেড়ে দিয়ে আজকের মতো আমাদের এই জ্ঞান ও উপলব্ধির সফর এখানেই শেষ করছি। আমাদের চারপাশে ছড়িয়ে থাকা অসংখ্য নিয়ম-কানুনের মাঝেও নিজের ভেতরের সেই অদম্য সাহসটি যেন সব সময় বেঁচে থাকে।